আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি বাংলা ব্যাকরণ বা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আমার দ্বিতীয় ভিডিওতে আলোচনা আসতেছি। এখানে আমার গত ভিডিওটা খুব শর্ট অবস্থায় আসলে কেটে গেছে, যে কারণে আমি এই ভিডিওটা করতেছি। এখানে ব্যাকরণের 4টি আলোচ্য বিষয় এটি শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি 8 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। যেহেতু আমি শর্ট ভিডিও করতে চাচ্ছি, যে কারণে আমার ভিডিওর ডিউরেশনগুলো একটু ছোট হচ্ছে, তবে আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। তো আমরা জানি ব্যাকরণের যে পৃথিবীর সকল ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। এক হচ্ছে ধ্বনিতত্ত্ব, 2 রূপ বা শব্দতত্ত্ব, 3 বাক্যতত্ত্ব বা বাক্যতত্ত্ব, 4 অর্থতত্ত্ব। তো ব্যাকরণের যে অংশে ধ্বনির উচ্চারণের স্থান, সন্ধি, ধ্বনি পরিবর্তন, নত্ব সত্যবিধান নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। যদি আমরা ধ্বনিতত্ত্বের কথা বলি, তাহলে ব্যাকরণের যে শাখায় ধ্বনির উচ্চারণ, বর্ণের গঠন, নত্ব সত্যবিধান, সন্ধি, ধ্বনির পরিবর্তন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে ধ্বনিতত্ত্ব বলে। এরপর আমরা যদি রূপ বা শব্দতত্ত্বে আসি, তাহলে রূপ বলতে আমরা কে বুঝতেছি? এখানে আমরা রূপ নিয়ে একটু আলোচনা করতে চাই। রূপ হলো, আমরা ইংরেজিতে সিলেবাল পড়েছি, অর্থাৎ রূপ হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশ। রূপ হলো কি? শব্দের ক্ষুদ্রতম অংশ। এক বা একাধিক রূপ মিলে কি হয়? শব্দ তৈরি হয়। এক বা একাধিক রূপ মিলে শব্দ তৈরি হয়। এটাকে বাংলায় বলে রূপ বা অক্ষর। কি বলে? অক্ষর। আমরা ভাবতেছি অক্ষর বলতে ক, খ, অ, আ। আসলে এগুলা কিন্তু অক্ষর না। অক্ষর হলো, আমি একটা শব্দ লিখলাম, আমি লিখলাম আকাশ। এই আকাশ শব্দটা আমি যদি উচ্চারণ করতে চাই, তাহলে আমাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হলো আ যোগ কাশ, অর্থাৎ আমাকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে। এখানে আমাকে প্রথমে আ উচ্চারণ করলাম আমি, তারপরে আমাকে কাশ উচ্চারণ করতে হচ্ছে। তাহলে আকাশ আমি এখানে 2 পর্যায়ে উচ্চারণ করলাম। এই যে আমি ক্ষুদ্রতম অংশে উচ্চারণ করলাম আ এবং কাশ, এই আ একটা অক্ষর এবং কাশ একটা অক্ষর, বা আ একটা রূপ এবং কাশ একটা রূপ, এই দুইটা মিলে আমার একটা শব্দ তৈরি হচ্ছে। এটাই হচ্ছে আমাদের অক্ষর। অর্থাৎ একটি শব্দের ক্ষুদ্রতম ইউনিট বা ক্ষুদ্রতম অংশই হচ্ছে অক্ষর। যতটুকু আমরা এক প্রয়াসে উচ্চারণ করতে পারি, আমরা যতটুকু এক প্রয়াসে বা এক চেষ্টায় উচ্চারণ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের রূপ। এখন আমরা আসি শব্দতত্ত্ব, রূপ বা শব্দতত্ত্ব। ব্যাকরণের যে অংশে শব্দের গঠন, শব্দের গঠন নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে আমাদের রূপ বা শব্দতত্ত্ব। বাংলা ব্যাকরণে এই শব্দতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে আছে শব্দ, দ্বিরুক্ত শব্দ, সকল শব্দ অর্থাৎ দ্বিরুক্ত শব্দ, শব্দতত্ত্ব, পারিভাষিক শব্দ, তারপরে আমরা বলতে পারি লিঙ্গ, বচন, নির্দেশক, সমাস, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, কারক, ধাতু। তবে কারক কিন্তু বাক্যতত্ত্বেরও আলোচ্য বিষয়, তবে সেটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। কারক, ধাতু,
পদ, অনুজ্ঞা, ক্রিয়ার কাল, ক্রিয়ামূল পুরুষ, পুরুষ ক্রিয়ামূল। তাহলে ব্যাকরণের যে অংশে শব্দের গঠন নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমরা বলি শব্দতত্ত্ব বা রূপ বা শব্দতত্ত্ব। এই শব্দতত্ত্বের আলোচ্য বিষয় হলো শব্দ, দ্বিরুক্ত শব্দ, পারিভাষিক শব্দ, লিঙ্গ, বচন, নির্দেশক, সমাস, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, কারক, ধাতু, পদ, অনুজ্ঞা, ক্রিয়া, পুরুষ, ক্রিয়ামূল। এর প্রত্যেকটি শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, আমরা এখন অর্থতত্ত্ব নিয়ে আলোচনা করতে চাই। অর্থ নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদের বলতে হবে ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ এবং বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। অর্থতত্ত্বের আমরা যদি বলতে চাই ব্যাকরণের যে অংশে শব্দের, শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। আমরা অর্থতত্ত্ব পড়াচ্ছি। ব্যাকরণের যে অংশে বাক্যের বা শব্দের, শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি ব্যাকরণের যে অংশে অর্থতত্ত্ব, আমরা কি পড়তেছি? আমরা অর্থতত্ত্ব পড়তেছি। অর্থতত্ত্ব ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় তাকে অর্থতত্ত্ব বলে। ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় তাকে অর্থতত্ত্ব বলে। একে বাগর্থতত্ত্ব বলা হয়। তবে বিপরীত শব্দ, প্রতিশব্দ, এক্ষেত্রে বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি বিষয়ের অন্তর্ভুক্ত। তবে এখন আমাদের মনে রাখার যে টেকনিক সেটা হলো, আমরা যদি অর্থের দিকে তাকাই, বিপরীতার্থ শব্দ, তারপরে হচ্ছে সমার্থক শব্দ, বাগধারা, তারপরে এক কথায় প্রকাশ, এর প্রত্যেকটি কিন্তু আমরা দেখতেছি অর্থের দিকে মূলত ফোকাস করতেছে। অর্থাৎ বিপরীতার্থ, সমার্থক, সম অর্থ, সমান অর্থ, প্রত্যেকটাই কিন্তু বলতেছে অর্থের কথা। তারপরে বাগধারাও কিন্তু অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে এখন অর্থতত্ত্বের যদি আমরা স্পেসিফিকভাবে বলি, অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে শব্দের অর্থবিচার, শব্দের অর্থবিচার আলোচ্য বিষয়। এটা হচ্ছে আলোচ্য বিষয়। কিসের আলোচ্য বিষয়? অর্থতত্ত্ব। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হলো শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, বিপরীত শব্দ, প্রতিশব্দ, সমার্থক শব্দ, শব্দজোড়, বাগধারা, এগুলা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থাৎ ব্যাকরণের যে শাখায়
শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় তাকে অর্থতত্ত্ব বলে। এখানে শব্দের অর্থের বিচার, বাক্যের অর্থের বিচার, বিপরীত শব্দ, প্রতিশব্দ, সমার্থক শব্দ, শব্দজোড় এবং বাগধারা, এইগুলো আমাদের অর্থতত্ত্ব। এইগুলো আমাদের অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এখন আমরা চলে আসব বাক্যতত্ত্ব নিয়ে। বাক্যতত্ত্ব সর্বশেষ। বাক্যতত্ত্ব অর্থাৎ বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণের যে অংশে, সেটাই বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করা হয় যে অংশে, সেটাই আলোচ্য বিষয়। তাহলে বাক্যতত্ত্ব মূলত বাক্যের গঠন, বাক্যতত্ত্ব মূলত বাক্যের গঠন, বাক্যের গঠন প্রণালী, বাক্যতত্ত্ব মূলত বাক্যের গঠন প্রণালী নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ বাক্যের গঠন প্রণালী নিয়ে আলোচনা করা হয় আমাদের বাক্যতত্ত্বে। একটি বাক্যের মধ্যে পদ বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। অর্থাৎ একটা বাক্যের মধ্যে পদ বা বিভিন্ন বর্গ কিভাবে বিন্যস্ত থাকবে সেটা নিয়ে আলোচনা করা হয় বাক্যতত্ত্বে। এরপরে এছাড়াও থাকতে পারে একটা বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তরের যে প্রক্রিয়া সেটা আছে, বাক্যের বাচ্য, বাক্যের বিভিন্ন ধরনের বচন ভঙ্গি অর্থাৎ বাচ্য, কারক বিশ্লেষণ। আমরা যদিও কারক শব্দতত্ত্বে বলেছি, কিন্তু কারক বাক্যতত্ত্বেরও আলোচ্য বিষয়, অর্থাৎ কারক দুইটি অংশে আলোচনা করা হয়। এক্ষেত্রে আমরা পরীক্ষায় যদি আসে সেক্ষেত্রে আমরা সাবধান থাকবো, অর্থাৎ কারক শব্দতত্ত্ব এবং বাক্যতত্ত্ব উভয় ক্ষেত্রেই আলোচ্য বিষয়। এরপরে বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, বাক্যের লোপ, জ্যোতিচিহ্নের ব্যবহার ইত্যাদিও বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে বাক্যতত্ত্বের যে আলোচ্য বিষয় সেখানে যদি আমরা বলি, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো বাক্য, বাক্যবিন্যাস আলোচ্য বিষয়। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে কি বাক্য, বাক্যের গঠন, বাক্যবিন্যাস, পদবিন্যাস, বাচ্য, বিরাম চিহ্ন ইত্যাদি। এগুলো আমাদের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তো যাই হোক, ইনশাল্লাহ ক্লাস 10-এর অর্থাৎ 10ম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় পত্র, এখানে এই টপিক্সটা আপাতত এই পর্যন্তই। সামনে ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।